সকালে চা দিতে গিয়ে শফিক আমার দিকে একটা কাগজ এগিয়ে দিল। কাগজটা দেখে আন্দাজ করতে পারছি এটা কি হতে পারে। শফিক ভনিতা ছেড়ে বলল, সাইন করে দাও। তা কখন বেরিয়ে যাব? সেটা তোমার ব্যাপার, তবে আজ হলেই ভালো হয়। ঠিক আছে। আমি আর কথা বাড়ালাম না। মুখে একটা মলিন হাসি ফুটে উঠল আর বুক থেকে একটা দীর্ঘশ্বাস বের হলো। আমাদের বিয়ের 6 বছর হলো। এই 6 বছর এই বন্দিশালায় কিভাবে থেকেছি তা আমি জানি। বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল। আমি তখন অনার্স সেকেন্ড ইয়ার। হুট করেই বিয়েটা ঠিক করে বাবা। আমাকে যখন বলেছিলেন আমি কোনো প্রতিবাদ করিনি। বাবা মায়ের ভালো মেয়ে হতে চেয়েছিলাম। বিয়ের আগে বাবা বলেছিলেন, মারে অনেক ভালো ছেলে, বেশ ইনকাম, তোর খেয়াল রাখবে, কষ্ট পেতে দিবে না। আমার বাবা ছাপোষা মানুষ, চাকরি থেকে অবসরপ্রাপ্ত। বাবা মা দুজনেরই ধারণা ছিল বাবা রিটায়ার্ড করলে আমার জন্য ভালো পাত্র পাওয়া যাবে না, তাই এই সুযোগ ছাড়লেন না। বিয়েটা হয়ে গেল। শফিক একজন উচ্চশিক্ষিত ছেলে, ভালো মাইনের চাকরি, দেখতে ভালো, আর কি চাই একটা মেয়ের। বিয়ের প্রথমে আমার আদর আপ্যায়নের কোনো কমতি ছিল না। আমার শ্বশুরবাড়ি আবার কোনো যৌতুকে বিশ্বাস করেন না, তবে মেয়ের সুবিধার্থে উপটক্ষণ নিতে দোষ নেই, হোক না তা দামি ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন বা এসি। বাবাকে আমি সুবিধার্থে একটা বড় লিস্ট ধরিয়ে দিলেন। আমার মানা করা সত্ত্বেও বাবা অনেকটা ধার দেনা করে লিস্টের উপটুকনগুলো কিনে দিলেন। আমার প্রশ্ন, তাদের ছেলের মাইনে তো খারাপ নয়, তবে বাবার কাছে এভাবে নেওয়ার কি মানে? বিয়ের পর আমার লেখাপড়া প্রায় বন্ধ, কারণ আমার শাশুড়ি মা ধারণা মেয়েদের এত পড়ে কি হবে, সে তো সংসার আর বাচ্চা কাচ্চি সামলাবে, তাতে এই পড়াই যথেষ্ট। আমি এবারও কোনো প্রতিবাদ করিনি। আমার সংসার খারাপ তো যাচ্ছিল না। সকাল থেকেই সবার ফরমায়েশ পূরণ করতে, রাতের বরের মনোরঞ্জন করা, যাকে বরের ভালোবাসা বলে, এভাবেই দিন চলছিল। আমারও কোনো অভিযোগ ছিল না, কিন্তু কেউ কোনোদিন আমি কেমন আছি বা আমার কিছু চাই বা আমার দিন কেমন যাচ্ছে তা জিজ্ঞেস করতো না। আমার হাজব্যান্ড তার দিন কেমন যাচ্ছে তা জানাতে ভুলতো না, কিন্তু আমার কথা জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে করতো না। প্রথম 1 বছর ভালোই চলছিল, কিন্তু বিপত্তি অন্য জায়গায় হলো। আমার বরের পক্ষে আমাকে নতুন করে কিছুই দেওয়ার সামর্থ্য নেই। আমার শাশুড়ি মার তাই কথায় কথায় খোঁটা দেওয়াটা একটা দৈনন্দিন কাজ হয়ে গিয়েছিল। আমার বড় আমাকে ছেড়ে কথা বলে না। আমার তখন সব কাজেই কেমন যেন খুঁত। এবারও কোনো প্রতিবাদ করতে পারিনি। আমার গায়ে যেন গন্ডারের চামড়া, কিচ্ছু আসছে না। একদিন শফিকের কলিগদের আমাদের বাসায় দাওয়াত ছিল। সারাদিন তাদের খাবার দাবার খেয়াল করতে যেয়ে আমার নিজের দিকে খেয়াল করিনি। আমার পোশাক খুবই সাধারণ ছিল, ইফতির হাই ক্লাস সোসাইটিতে যা যায় না। যখন তার ওকে ওর ওয়াইফের কথা জিজ্ঞেস করলো, সুন্দর বলে দিল, ও ওর বাবার বাসায়, ওর বাবা একটু অসুস্থ। আমি হতবাক, কী বলা উচিত ছিল আমার জানা নেই। আমি সেদিনও প্রতিবাদ করিনি। রাতে শফিককে যখন জিজ্ঞেস করলাম কেন এমনটা করলে, উত্তরে শুনলাম আমি নাকি একটা আনকালচার মেয়ে। আমাকে পরিচয় করিয়ে দিতে নিজেকে ছোট করতে চাইনি, অথচ এই লোকটার জন্য আমি সকাল থেকে এত খাটখাটুনি করছি। আমার ননদের যখন বিয়ে হয়, আমাকে আমার শাশুড়ি তাচ্ছিল্যের সাথে বলেছিলেন, তোমার বাবা পারে না বাবু, মেয়ের শ্বশুরবাড়ির সাথে স্ট্যাটাস কীভাবে মানিয়ে চলতে হয় তাও এই বয়সে শিখিয়ে দিতে হবে। বাবা তো চাকরি করেন না মা, এই পেনশনের টাকায় যা পেরেছেন এনেছেন। আমার নর্ম গলায় করা প্রতিবাদ যেন শাশুড়িমার পছন্দ হলো না। অকথ্য ভাষায় কিছু কথা শুনিয়ে দিলেন, তাতেও তিনি থেমে যাননি। শফিককে বলে সালিশি বসালেন যে আমি তার সাথে বেয়াদবি করছি। শফিক বিনা কারণে আমাকে মায়ের কাছে ক্ষমা চাওয়ালো। আমি প্রতিবাদ না করে ক্ষমাও চাইলাম। গুরুজন ক্ষতি তো নেই ক্ষমা চাইতে। সংসার চলছিল ঠিকই, তবে শফিক কেন জানি রোজ রাতে দেরি করে বাড়ি আসতো, খেয়ে আসতো বেশিরভাগ। আমি জিজ্ঞেস করলে তার সোজা মুখের উত্তর পাওয়া যেত না। রাতে বারান্দায় ঘন্টার পর ঘন্টা কথা বলতো, ঘুমানোর সময় আবার পাশে তাকে পাওয়া বিরল। একদিন মায়ের রুমে যখন সে কথা বলছিল, তখন তার মোবাইলে ফোন আসে, অনেকবার বাজছিল আর কেটে যাচ্ছিল, তাই না পারতে আমি ধরেছিলাম। ফোনের ওপাশে গলাটা শুনে আমার কিছু কথা শুনে বোঝা হয়ে গেল এই মানুষটি আর আমাদের সীমাবদ্ধ নয়। আমার হাতে নিজের ফোন রেখে শফিকের মেজাজ বিগড়ে গেল। আমার গালে চড় মারতেও সে আপত্তি করল না। আমি সেদিনও প্রতিবাদ করিনি।
নাতি নাতনির মুখ দেখবেন বলে আমার শাশুড়ি মার আবদার বেড়েই যাচ্ছিল। আমি তো তাকে বোঝাতে পারছিলাম না আপনার ছেলেই আমার নয়, আমি কিভাবে তার সন্তানের মা হব। আমাকে বাজা বান্ধা ছেলেমেয়ে ইত্যাদি অনেক কথা শোনাতে থামতেন না। দাঁতে দাঁত চেপে হাস্য করতাম। প্রতিবাদ তখনও করিনি। কিছুদিনের মধ্যে আমার বরের বিরক্তকর কারণ হয়ে গেলাম। আমাকে যেন দুচোখে হাস্য হচ্ছে না, আমাকে নানাভাবে বুঝাচ্ছে যাতে আমি তাকে ছেড়ে দিই। কিন্তু আমি কি করব, মাটিতে দাঁত চেপে পড়ে রইলাম। শফিককে এই পরিবর্তনের কারণ জিজ্ঞেস করব না, লাভ নেই। শাশুড়িমার সাথে কয়েকদিন ধরে আলাপ আলোচনার পর এই ডিসিশন নিয়েছে হয়তো। আজ আমার থেকে ডিভোর্স চাইছে, কারণ আমি তাকে সুখী করতে পারছি না। আমি সাইন করে দিলেই সে মুক্ত, সাথে আমিও। আমি আজও কোনো প্রতিবাদ করব না। আমি বরাবরই সিঁড়িধারাবিহীন একজন নারী। প্রতিবাদ আমি করিনি, করাটা হয়তো আমার ধারা হবেও না। বাবা মা চেয়েছিলেন আমি যেন তাদের নাম না ডুবাই, তাই করেছি। আমি প্রতিবাদ করিনি, হয়তো তাই আজ আমার এই পরিস্থিতি বা পরিণতি। আমি সাইন করে নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আমার গন্তব্য অজানা। বাবা মার কাছে গিয়ে তাদের লজ্জার কারণ হতে দিতে পারবো না। তাই আমি নিজের পথটা নিজেই বেছে নিলাম।